আজকে আমরা তাদের সাথে আড্ডা দেব। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। সবাইকে ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দের ছড়াছড়ি। আজকে আপনাদের সাথে আমি আড্ডা দিব। আমাদের সাথে আজকে আছেন 4 জন ব্যাংকার। আসলে এই কোভিড পরিস্থিতিতে পুলিশ ডাক্তাররা যেমন ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছেন, ঠিক তদ্রূপ ব্যাংকাররাও তাদের পরিশ্রম দিয়ে তাদের অনেক প্রতিকূলতা পার হয়েও তাদের জীবনকে বাজি রেখেও তারা তাদের কার্যক্রম চালিয়ে গিয়েছেন এবং তাদের অফিস করেছেন। তো আজকে আমরা তাদের সাথে আড্ডা দিব, তাদের ঈদ সম্বন্ধে জানবো, তাদের ছেলেবেলার ঈদ, এখনকার ঈদ। আজকে আমাদের ঈদ আড্ডা অনুষ্ঠানে যারা আছেন আমি তাদেরকে এক এক করে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে আছেন শামীম আহমদ চৌধুরী। উনি আছেন ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের আম্বরখানা শাখায় ডেপুটি ম্যানেজার হিসেবে। তারপরে আছেন জাবেদ এমদাদ চৌধুরী, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ব্যবস্থাপক। এরপরে আছেন খন্দকার আজিমুজ্জামান, ব্যবস্থাপক, টেকনিক্যাল রোড, পূবালী ব্যাংক। এরপরে আছেন কবির আহমদ, গোলাপগঞ্জ শাখা, ব্যবস্থাপক, পূবালী ব্যাংক লিমিটেড। তো আজকে আমরা তাদের সাথে আড্ডা দেব, তাদের ঈদ সম্বন্ধে জানবো। প্রথমে আমি জানবো শামীম আহমেদ চৌধুরীর কাছে। ওনার কাছে জানতে চাইবো, প্রথমেই আমরা ছেলেবেলার ঈদ সম্বন্ধে জানতে চাইবো এবং কেমন ছিল সেই সময়কার ঈদ। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আসলে ছেলেবেলার ঈদ আর বর্তমান ঈদ দুইটাই ঈদ একই জায়গায় আছে, কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। আসলে আমরা যখন ছেলেবেলায় ছিলাম তখন প্রযুক্তি এত অ্যাডভান্স ছিল না, আমাদের ঈদটা একটু ডিফারেন্ট ছিল। তখনকার ঈদের, এখন যে ঈদের সময় যে শপিং থাকে, যে সবার 15 দিন 20 দিন ধরে টানা শপিং চলে, তখন আপনাদের সময়ের শপিং কিরকম ছিল? মানে ঈদের কাপড়টার আনন্দ কিরকম ছিল? আমাদের সময় ঈদের কাপড়টার আনন্দ আরো একটু বেশি ছিল, বাট এখন যেরকম একটু আগ থেকে ঈদ শপিংটা শুরু হয়ে যায় ওইরকম ছিল না। আমরা একটু আরো ঈদ একটু কাছাইলে এখন যেভাবে আমরা অনেকটা চুজ করে কিনতে পারি, তখন ওইভাবে এত বেশি মার্কেটও ছিল না, এত বেশি চুজের অপশনও ছিল না তখন। আর তখন ঈদের ফিলিংসটা তখন মানে চাঁদ দেখার থেকে শুরু করে সবকিছু একটা খুব মজার একটা অনুভূতি ছিল আর কি। ভাই বোনদের সাথে ঈদ কেমন কাটতো তখনকার? আর আমাদের তো আমরা গ্রামে সবসময় ঈদ করি। আমরা 7 ভাই 1 বোন, মা আছেন, সবাই মিলে ছোটবেলা থেকে, বাবা আমি ছোট থাকতে মারা গেছেন, সবাই মিলে একসাথে ঈদ করি। আর আমাদের ফ্যামিলিটা অনেক বড়, জয়েন্ট ফ্যামিলি। আমরা ঈদের সকালটা শুরু করি প্রথমে খুব ভোরে ঘুম থেকে উঠে প্রথমে সবাই একসাথে মিলে পুকুরে গিয়ে গোসল করি। গোসল শেষ হলে তারপরে বাসায় এসে আস্তে আস্তে রেডি হয়ে তারপরে হালকা নাস্তা করে তারপরে মাকে সালাম করে, বড়দেরকে সালাম টালাম করে আর কি, তারপরে আস্তে আস্তে ঈদগাহ নামাজে আমরা যাওয়া শুরু করি। আগে তো ঈদের অনেক সালামি পেতেন, তখনকার সময় তো সালামির অঙ্কটা কম ছিল কিন্তু আনন্দ বেশি ছিল। তখন সালামি পাওয়ার পরে কেমন লাগতো এবং সেটা নিয়ে কি কি প্ল্যান করা হইতো? আগের সালামির আসলে আপনি ঠিকই বলেছেন, আগের সালামের পরিমাণটা খুবই কম ছিল, একবারে সামান্য পাওয়া যেত, বাট ওইটার ফিলিংসটা ছিল অনেক ভালো। এটা নিয়ে আমরা সব মিলায়ে সব একসাথে জমা করতাম। জমা করে টুকটাক দোকান থেকে ছোটবেলায় কিছু খাইতাম সবাই মিলে একসাথে। এখন কি অনেক মিস করেন ছোটবেলার? অবশ্যই অবশ্যই, ছোটবেলার তখন আমাদের বাচ্চা কাচ্চারা এখন যেভাবে মজা করে আর কি, তখন আমরা মনে করি আবার যদি ওই দিনে ফিরে যেতে পারতাম অনেক ভালো লাগতো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো এখন আমি জাবেদ এমদাদ চৌধুরীর কাছে চলে যাব। তো আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে ঈদের সময়ে, মানে এখন তো বিভিন্ন ধরনের টিভি অনুষ্ঠান, বিভিন্ন মানুষ মানে সারাদিন টিভির সামনেই বসে থাকে, বা কেউ মানে ঘোরার কি আনন্দ যেটা ওইটা এখনটা অনেকটা কমে আসছে, বাচ্চারা টেপ নিয়ে বসে থাকে, ওই একসাথে হই হুল্লোড়ের ব্যাপারটা নেই। তো আপনাদের সময় আসলে ঈদের দিনের হই হুল্লোড়টা কেমন ছিল? সবাইকে ঈদ মুবারক। আগের স্মৃতিগুলো মানে এটা নস্টালজিয়ার মতো অবস্থা, পুরনো স্মৃতি। আগে যখন আমরা ছোট ছিলাম, এই যে একটু আগে আমরা একজন বললেন যে ঈদ যে আমরা করছিলাম, যে একটা অন্যরকম ফিলিংস। সকালবেলা ঘুম থেকে উঠে আমি অবশ্য আমার এই সিলেটে আমার জন্ম বাড়ি হইলেও আমি জন্ম লেখাপড়া চিটাঙ্গে, তো আমি তো যেখানে বড় হয়েছি এখানে সবচেয়ে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই গোসল করেই সব ঈদগাহে যেতাম। ঈদগাহ থেকে বের হওয়ার পরে
যে প্রথম যে বাসা ঢুকে হইতো দেখা যেত মাত্র 2-3 জন ঢুকছে, পরবর্তীতে বাসায় যাওয়াতে 25-26 জন হয়ে যেত। মানে আপনারা কি কোনো মানে কোয়ার্টারে ছিলেন কি কোয়ার্টার না, আমরা এটা পাড়ার মতো ছিলাম, বাস কলোনি প্লাস পাড়ার মতো ছিল। লাস্ট মুহূর্তে দেখা যেত যে বাসায় যাই ঢুকতাম ওই বাসায় 25-26 জন হয়ে গেছে। এটা একটা অন্য ধরনের আনন্দ ছিল। মানে এই আনন্দ এখনকার বাচ্চারা পাবে না। এখনকার বাচ্চারা তো ওই ট্যাব টুব নিয়েই বসে, আর ওদেরকে দোষ দেওয়া যায় না, কি করবে ওরা নিজেরাও কি করবে। আমরা নিজেরাই তো ওদেরকে ঠিক মতো পরিবেশ দিয়ে পাচ্ছি না। আমরা যেরকম পরিবেশে বড় হয়েছি, যেরকম আমরা ঈদ করছি, যে তারপরে মনে করেন বিকালবেলা তখন তো টেলিভিশন ছিল একটাই, বাংলাদেশ টেলিভিশন। ওই যা বাংলা সিনেমা দেখাইতো বা কোনো প্রোগ্রাম দেখাইতো, তারপর না দেখা যেত যে প্রত্যেক পাড়ায় পাড়ায় ঈদের প্রোগ্রাম হইতো, হয় ঈদের দিন হোক বা ঈদের পরের দিন হোক, সেই একটা আনন্দ ছিল। যার যে যতটুকু পারে, যে টাকা দিয়ে না পারলে অন্য কিছু দিয়ে নিজেরা বিভিন্ন ঘরে প্রোগ্রাম করতো। এইটা একটা আনন্দ। ঈদ সালামি নিয়ে কেমন আনন্দ ছিল? ঈদ সালামি তখন পরিমাণ খুবই কম ছিল। মানে তখন আমরা দেখতাম কে কত পাইলো, এই মনে করে কে 1 টাকা পাইলে এটা অনেক মনে তো অনেক বড় বিজয় হয়ে গেছে। 10 টাকা পাইলে তো খুশিতে মানে একেবারে শেষ। তারপরে এটা আইসক্রিম আর যত ধরনের খাওয়া যেত, সেদিন তো ছিল ছুটি, মহা ছুটি ছিল। আইসক্রিম খেয়ে একেবারে সব। এখনকার যে ঈদের সময় দেখা যায় যে খাবারের যে পসরা সাজানো হয়, যে বিভিন্ন ধরনের খাবার, ডেজার্ট আইটেম, এই সেই চটপটি, মানে এখনকার খাবারের সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে। তো আগের দিনের ঈদের খাবারের কিরকম ছিল, বা এত আইটেম ছিল কিনা, বা মানুষের যে আন্তরিকতা এটা কেমন ছিল, এটা একটু জানবো। আগে এত আইটেম ছিল না হয়তো, বা এখন যে বিভিন্ন ধরনের ফাস্টফুড এগুলো ছিল না। আগে সেমাই, তার ঘরে বানানো হতো, ওই যে পপ বলা হয় আর কি, এটাকে নারকেল ভিতর দিয়ে বানানো হতো। এই তারপরে বিভিন্ন ধরনের ওই আরও পিঠা বানানো হতো, ঘরে বানানো হতো। মানে বাইরে থেকে মানে সেমাইটাই শুধু কেনা হইতো আমার কাছে মনে হতো, সেমাইটা। বাকি আর সব বাসায় মোটামুটি একই ধরনের মেনু থাকলেও কিন্তু দেখা যেত যে সবাই মজা করে খাচ্ছে। মানে কেউ বোর ফিল করতেছে না, ওই বাসায় সেমাই খাচ্ছে, এই সেমাই দেখা যায় সবাই সেমাই খাচ্ছে, যাই হোক ওইখানে যা বিভিন্ন ধরনের পিঠা খাচ্ছে, এইরকমই ছিল। ধন্যবাদ আপনাকে। তো আমি এবার আপনার কাছে চলে যাব, আপনার কাছে জানতে চাইবো যে ঈদের দিনের যে আনন্দটা, এইটা যে এখন চাঁদ রাতের যে আনন্দ আর আপনাদের যে ছোটবেলায় যে চাঁদ রাতের আনন্দ, সেটার মধ্যে কেমন পার্থক্য হয়েছে, বা আগের দিন কি মিস করেন কিনা, এটা জানতে চাইবো। আমরা গ্রামে ঈদ করতাম, তো গ্রামে ঈদের যে সুবিধা সেটা হচ্ছে যে ওই খাওয়া দাওয়া বড় বিষয় না, বিষয়টা হচ্ছে যে সবার সঙ্গে একটা মিলন মেলা। সারা বছর যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হইতো না, সবাই ঈদের মধ্যে চলে আসতো। সবাই যেমন আমার মা থাকতো, আমার বাবা মারা গেছে ছোট বয়সে, মায়ের সালাম করতে আসতো, মা ছিল মুরব্বী, সবার সঙ্গে গ্রামের আমার চাচাতো ভাই বোন যারা আছে, তারপর তাদের বাচ্চা কাচ্চা সবাই আসতো, সবার সঙ্গে দেখা হইতো। সেরকম একটা আনন্দ। ঈদের যে চাঁদ দেখা, আমরা তো রমজানের ঈদে এই দেখা যেত যে ইফতারি করে শুধু পানি মুখে দিয়ে বা একটা খেজুর খাই দৌড়, যে চাঁদ উঠছে কিনা আগে দেখা, ঈদ হবে কালকে। ঈদের সবচেয়ে বড় বিষয় ছিল যে স্কুল বন্ধ থাকবে, 3-4 দিন স্কুল বন্ধ, কেউ কিছু করবে না, পড়ালেখার কোনো সুযোগ সুবিধা নাই, কোনো পড়ালেখা করতে হবে না, খুব আনন্দ করা যাবে। খুব আনন্দ করা হয় ঈদের সময়। রাত জেগে ওই যে বাংলাদেশ বলছিল, এক ভাই বললো যে বাংলা সিনেমা হইতো, একটা সিনেমা দেখতে গেলে যে 3টার সময় গায়ে দিনে শুরু হইতো, তার 10:30 11টার মতো সিনেমা দেখতে আসি। এই আগের যে ঈদগুলো ছিল, যে এখনকার যে পার্থক্য, যে এখন আমার যেটা মনে হয় কি, যে আগের থেকে আন্তরিকতা এখন একটা কমে গেছে। চাঁদ দেখা আগের মতো এরকম হয় বলে আগে তো আমাদের 29 রোজার ঈদের আনন্দটা দ্বিগুণ হইতো, যে ঈদ মানে চাঁদ দেখা গেছে। তো এই জিনিসটা এখন আর নাই। তো আরেকটা বিষয় জানতে চাইবো, যে সবার মতোই যে ঈদ সালামির বিষয়টা, বা ঈদের যে সকালবেলা যে সবাই মিলে একসাথে বসা খেয়ে সেমাই খাওয়াটা যে আনন্দটা, সেটা কেমন ছিল, বা এখন কেমন হয়েছে? না, ঈদের যে মুহূর্তটা, এর আগের থেকে তো প্রিপ্ল্যান করা থাকতো। চাঁদ উঠে গেছে আর প্রিপারেশন শুরু হয়ে গেছে, যে কালকে কখন উঠতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, তো ওই দিনকে আবার নামাজ পড়তে হতো, ঘুরে উঠতাম, ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে যে গোসল করে, গ্রামে তো পুকুর থাকে বা কল থাকে, গোসল করে আসলাম, গোসল করে আসতে সবাই মাকে সালাম করে একটু হালকা লাচ্ছি সামাই খাইয়া তাই নামাজ নিয়ে ঈদগাহ দিয়ে চলে যেত। আর সালামি ব্যাপারটা তখন তো সালামি খুব কম পাওয়া যেত। সালামি পাইলে সন্ধ্যার আগে হয়তো সালামিটা জমাইতে পারতাম, তাহলে দোকানে গিয়ে কুক খাই, আইসক্রিম খাই শেষ করে দিয়ে আসতাম।
আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এখন চলে যাব আমি কবির আহমেদ ভাইয়ের কাছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে ঈদের শপিং এর ব্যাপারটা আমি আবার আসতেছি, যে আসলে এখনকার যে শপিং, আপনাদের সময় যে ঈদের জামাটার আনন্দ, ঈদের জামা লুকিয়ে রাখার একটা আনন্দ, যে ঈদের জামা যদি কেউ দেখে ফেলে তাহলে ঈদ চলে যাবে, সেই অনুভূতিটা আপনার কাছ থেকে জানতে চাইবো। আসলে এখন যেরকম ঈদের শপিং এর জন্য আমরা ছেলেমেয়েদেরকে নিয়ে যাই ঈদের শপিং মার্কেট গুলাতে, ওই সময়ে আমরা যখন ছিলাম তখন এতগুলো মার্কেটও ছিল না। এছাড়া আমরা বড় হয়েছি গ্রামে, এখান থেকে ধরেন শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তখন দেখা গেছে যে সেখান থেকে এসে যে আমাকে নিয়ে কেউ শপিং করবে এই সুযোগ ছিল না। আমাদের আসলে ওই বাবা চাচারাই তখন শপিং করে নিয়ে যেতেন, এবং এটা আমাদেরকে দিলে যখন দেখা যেত যে আমরা জামাটা পরতে পারছি এবং মানে একটা নতুন জামা পাইছি, এটাই আমাদের জন্য মানে কি পছন্দের ব্যাপার না, জামা পাইছি এটাই অনেক আনন্দের বিষয়। আচ্ছা, জামা কি লুকিয়ে রাখতেন কিনা ঈদের আগে? জামাটা অবশ্যই ঈদের আগে পরা হতো না, সেটা ঈদের আগে পরলে তো সেটা পুরাতন হয়ে যাবে, এটা এই সুযোগ নাই, আগে পরার তো কোনো প্রশ্ন মানে নেই। লুকিয়ে রাখতেন কিনা? হ্যাঁ, অবশ্যই অন্য কাউকে দেখতে দিতাম না এটা। আচ্ছা আচ্ছা। আর ঈদের দিনে যে মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা বা বন্ধু বান্ধব নিয়ে ঘোরার ব্যাপারটা, মানে ছোট সময় একদম ছোট কালে তখন আচ্ছা, কেমন আসলে ছিল? এই বিষয়গুলো আমাদের ঈদের আগের রাত থেকেই শুরু হয়ে যেত আসলে। আচ্ছা, চাঁদ রাত থেকে। হ্যাঁ, চাঁদ রাত থেকে। যখনই ঈদের আগের দিন আমরা চাঁদ দেখার জন্য সবাই দেখা যাচ্ছে খোলা মাঠে, বিশেষ করে দেখতাম খোলা মাঠের মধ্যে একটা রাস্তা ছিল আমাদের বাড়ির পাশ দিয়ে। এই রাস্তার আশেপাশে গাছ খুব বেশি ছিল না, তখন এই রাস্তার মধ্যে গেলে আমরা চাঁদটা ভালোভাবে দেখতে পারতাম। যদি আকাশ পরিষ্কার থাকতো তখন ইজিলি চাঁদটা দেখা যেত। এখন যেমন আমরা টিভির সামনে বসে থাকি, হ্যাঁ। আমাদের প্রজন্মটা আমরা টিভির সামনে বসে থাকি যে চাঁদ দেখা কমিটি কি বলবে। হ্যাঁ। আর আপনাদের সময়ে যেটা ছিল হ্যাঁ, সেটা হচ্ছে আপনারা নিজেরা চাঁদ দেখার জন্য আমরা নিজেরাই দেখছি। যখন দেখা যায় না, এই ধরেন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, তখন আমরা রেডিওর পাশে গিয়ে বসতাম। রেডিও পাশে বা রেডিও বা মসজিদের বা মাইকে। আমাদের বাংলাদেশে টেলিভিশন তখন ছিল, টিভিতেও দেখা যেত, এই বিষয়গুলো থাকতো আর কি তখন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আসলে চারজনের কাছ থেকে আমরা শুনলাম যে তখন মানে শৈশবের ঈদ কেমন ছিল। আসলে শৈশবের ঈদ সবার কাছেই আনন্দের, আমাদের কাছেও আনন্দের। তো আমরা আজকে আড্ডার ফাঁকে ফাঁকে কিছু গেম খেলবো, গেম এর মাধ্যমে আমরা আনন্দ করবো, আড্ডা দিব। তো প্রথমে যে গেমটা আমরা শুরু করব সেটা হচ্ছে আমরা একটা মজার গেম করব। গেমটা হচ্ছে যে দুইটা আমাদের সামনে, আপনাদের সামনে থাকবে এখানে 10টা গ্লাস থাকবে, ওই ওয়ান টাইম গ্লাসগুলো। আপনাদের হাতে একটা বেলুন থাকবে, আপনারা বেলুনটা ফুলাবেন এবং ওই বেলুন ফুলাইয়া হচ্ছে গ্লাসগুলোকে ফেলে দিবেন। যিনি 10টা গ্লাসে ফেলতে হবে, যিনি সবচেয়ে কম সময়ে ফেলবেন তিনি হবেন এই রাউন্ডের উইনার। আমাদের 3টা রাউন্ড থাকবে এবং 3টা রাউন্ডের পরে যার স্কোর সবচেয়ে বেশি থাকবে তিনি হয়ে যাবেন আজকের উইনার। তো শুরু করব প্রথম কবির আহমেদ ভাইকে দিয়ে। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের প্রথম ইভেন্টে আমরা প্রথমেই এনেছি কবির আহমেদ ভাইকে। আমরা দেখব 30 সেকেন্ড সময়ের মধ্যে উনি কতটি গ্লাস হচ্ছে ফেলে দিতে পারেন। যতটি গ্লাস উনি ফেলে দিবেন পার গ্লাস হচ্ছে উনি 2 পয়েন্ট করে পাবেন। তো সময় শুরু হচ্ছে এখন। এখন 10 সেকেন্ড চলে গেছে। পঁচিশ সেকেন্ডে হচ্ছে উনি গ্লাসগুলি ফেলে দিয়েছেন এবং উনি পাচ্ছেন 20 পয়েন্টস। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে, খন্দকার আজিমুজ্জামানের কাছে। দেখবো আমরা 30 সেকেন্ডে উনি কতটি গ্লাস ফেলতে পারেন। তো সময় স্টার্ট হচ্ছে এখন। সমস্যা নেই। লাগলে হবে না, হাত লাগলে হবে না। 26 সেকেন্ড লেগেছে ওনার সবগুলি বেলুন ফেলে দিতে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় অতিথি জাবেদ এমদাদ চৌধুরীর কাছে। আমরা দেখব উনি কত সময়ে গ্লাসগুলি ফেলে দিতে পারেন। সময় শুরু হচ্ছে এখন। উনি ওনার
খেলা কমপ্লিট করেছেন 21 সেকেন্ডে। আমরা চলে যাব আমাদের চতুর্থ অতিথির কাছে, দেখবো উনি কত কম সময়ে ফেলে দিতে পারেন গ্লাসগুলি। সময় শুরু হচ্ছে এখন। ডুবতে গেছে। দেখলাম যে শেষ পর্যন্ত ওনার বেলুনটা ফুটে গিয়েছে। তো যাই হোক, উনি 30 সেকেন্ড সময়ে 7টা গ্লাস ফেলে দিতে পেরেছেন, এই জন্য উনি পেয়ে যাচ্ছেন 14 পয়েন্ট। আমরা প্রথম ইভেন্টের রেজাল্ট ঘোষণা করব। সবগুলি গ্লাস 30 সেকেন্ডে 3 জন ফেলে দিতে পেরেছেন এবং 3 জনই পেয়ে যাচ্ছেন 20 করে পয়েন্টস। যে 3 জন পাচ্ছেন ওনারা হচ্ছেন জাভেদ এমদাদ চৌধুরী, খন্দকার আজিমুজ্জামান এবং কবির আহমেদ। 30 সেকেন্ডের মধ্যে 7টি গ্লাস মাটিতে ফেলে দিয়ে 14 পয়েন্ট পেয়েছেন শামীম আহমেদ চৌধুরী। তো আমরা এবার আমাদের আবারও আড্ডায় চলে আসব। এখন আমরা জানবো আসলে কিশোরী বেলার ঈদগুলো। আমরা শৈশবের ঈদ সম্বন্ধে জেনেছি। শৈশবের ঈদ সবারই আনন্দের থাকে, কিন্তু কিশোর বেলার ঈদ থাকে কিছুটা দুষ্টুমি, কিছুটা মানে ওই সময়টা থাকে আসলে আনন্দ করার। ওই সময় কোনো চিন্তা থাকে না, ভাবনা থাকে না, শুধু এই বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করার সময় থাকে। তো আমরা এবারে প্রথমে চলে যাব কবির আহমেদ ভাইয়ের কাছে, যে কেমন ছিল কৈশোরের ঈদ। কৈশোরের ঈদের আনন্দটা কিরকম ছিল আমরা জানবো আপনার কাছে। আসলে কৈশোরের তো প্রত্যেকটা বিষয় একটা আনন্দদায়ক থাকে, কারণ ওই সময়টাই আসলে আনন্দের। এখনকার সময় এবং কৈশোরের সময়ের মধ্যে আসলে অনেক তফাৎ। আসলে বন্ধু বান্ধব আড্ডা এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম আমরা। তো ঈদ আমার জন্য সবাই এটা স্বাভাবিকভাবে নিয়েছে যে এই রাতে তারা বেড়াবেই এবং একটু আনন্দ করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তারপরে আমি চলে যাব এখন খন্দকার আজিমুজ্জামানের কাছে। আপনার কাছে জানতে চাইবো যে কিশোর বেলা সবাই মিলে যে একসাথে ঘোরার এরকম কি কোনো প্ল্যান করা ছিল কিনা, যে আমরা ঈদের রাতে ওইখানে ঘুরবো? যেমন এখন সালামি পেয়ে মানুষ রেস্টুরেন্টে খেতে যায় বা কোথাও ঘুরতে যায়। তো আপনাদের সময়টা কেমন ছিল, যে কিশোর বেলা সবাই মিলে কি ঘুরতে যেতেন বা প্ল্যান ছিল, কিরকম ছিল সেই সময়টা? প্রি প্ল্যান না, ঈদের মধ্যে বিকালবেলা আমরা যখন সবাই একসঙ্গে হইতাম, একসঙ্গে হওয়ার পর একটা ইনস্ট্যান্ট একটা প্ল্যান তৈরি হতো যে আমরা নদীর পাড়ে হাঁটা শুরু করবো। হাঁটতে হাঁটতে সূর্য অস্তের মধ্যে যতক্ষণ হাঁটা যায়, আমরা হাঁটতে হাঁটতে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম পার হয়ে গেছি। প্রত্যেক গ্রামে তোমাদের বন্ধু বান্ধব থাকতো, সবার সঙ্গে দেখা হইতো। আবার দেখা যায় ওখানে কোনো দোকান খোলা থাকতো, মিষ্টির খুব ভালো দোকান খোলা আছে, তো মিষ্টির দোকানে বাজি মিষ্টি খাইতেছে। 10টা খাইতে পারলে আজকে আমি তারা অন্য কোক খাওয়াবো, বা 2 যদি খাই পারো একসঙ্গে 1 ভাই 5টা, এরকম মতো। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেলো, পরে আবার হাঁটা শুরু করলাম আস্তে আস্তে। ওই দিনকে একটা ছিল যে যেটা বলছে কবির ভাই, যে ওই ঈদের দিন কোনো ছিল না, রেস্ট্রিকশন ছিল না। তো শান্ত হয় না, আমরা কনজারভেটিভ ফ্যামিলি থাকতাম আমরা, এরা সন্ধ্যার আগে তো সবসময় চলে আসতে হয়েছে। তো ঈদের দিন দেখা যেত যে আমরা 10টা 11টা 12টা পর্যন্ত অনেক সময় থাকা লাগতে পারে বাইরে। এই জিনিসগুলো আমরা খুব এনজয় করতাম তখন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও। তো এবার আমি জাভেদ এমদাদ চৌধুরী ভাইয়ের কাছে জানতে চাইবো, কিশোর বেলাটা সবারই একটু দুষ্টামি, মানে দুষ্টামি করব মানে একটা থাকতোই আমাদের। তো ওই রকম কোনো দুষ্টামির স্মৃতি কি আপনার মনে পড়ে কিনা, যেটা খুবই মজাদার এবং রোমাঞ্চকর ছিল? বাসায় কেউ জানে না আপনারা খুব একটা দুষ্টামি করে আসছেন, তো এরকম একটা স্মৃতির কথা জানতে চাইবো। স্মৃতিগুলো তো আবার পুরনো রিওয়াইন্ড করার মতো অবস্থা। ওই যে আগে বলেছিল ঈদের খাওয়া হইতো, সালামি পাওয়া ঈদিন হইতো, তারপরে সব একসাথে বসা হইতো। যে তখন আমি তো বলছি আপনাদেরকে যে আমি বড় হয়েছি একটা শহরে। তো সব একসাথে যখন হইতাম, তো বাংলা সিনেমা দেখার জন্য আমরা সব একসাথে রওনা হইতাম। একসাথে 25-26 জন মিলে বাংলা সিনেমা দেখা যেত। 3টা শো দেখে সব যে হাজির হয়ে গেছে এখানে। বাবা, কোন সিনেমা চলছে এটা দেখার দরকার না, বাংলা সিনেমা দেখতে হবে, ঈদের দিন বাংলা সিনেমা দেখতে হবে হলে যে। এটা একটা আলাদা মজা ছিল। এখানে শেষ করার পরে বিকালে আসার পরে টেলিভিশনের প্রোগ্রাম ছিল, ঈদ আনন্দ মেলা টেলা, এগুলো দেখা হইতো। তখন ওই দেখা যেত যে তেমন রেস্ট্রিকশন ছিল না, টেলিভিশন তো কম ছিল। দেখা যেত অথবা এই ড্রয়িং রুমে, যে বাসার টেলিভিশন আছে ড্রয়িং রুমে জানলাতে বাদুর ঝুলা করে দেখতেছে, কেউ মাটিতে বসে দেখতেছে, কেউ বিছনাতে, যে হুলস্থুল কাণ্ড। এটা একটা আনন্দ ব্যাপার ছিল, যেটা এখনকার বাচ্চারা বা কেউ পাবেও না। যে আন্তরিকতা, যে আমার বাসায় টেলিভিশন আছে, যে ঈদের দিন
আসবে, মানুষ আসবে, আগে ব্যবস্থা করে রাখতো। এই সব চেয়ার টেয়ার এনে রেখে মোড়া টুরা মাটিতে ওই যে পাটি বিছিয়ে রাখতো, যে পাড়ার মানুষ আসবে, যে টেলিভিশন দেখবে, এই সেটা একটা মজা ছিল। তখন তার এই রেস্ট্রিকশনও ছিল না ঈদের দিনের জন্য। আবার ঈদের পর দিন থেকে আরম্ভ করতে রেস্ট্রিকশন কিভাবে এই যে কাজ শেষ, ঈদ শেষ, এখন কাজ শুরু করো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অনেক মানে সবার ঈদই আসলে অনেক বেশি রোমাঞ্চকর ছিল কিশোরী বেলার। তো আমরা এবার যাব শামীম আহমেদ চৌধুরীর কাছে। ওনার কাছে জানতে চাইবো, যেহেতু আমি প্রথমেই জেনেছি ওনারা অনেক ভাই বোন, 7 ভাই 1 বোন, তো আপনারা ভাইয়েরা মিলে কি মানে আমরা জানতাম যে আগের সময় পিঠাপিঠি একটা ভাই বোন ছিল, ওরকম কি ভাই বোন মিলে কি কোনো দুষ্টামি করতেন কিনা বা প্ল্যান করতেন কিনা? যিনি বড় ভাই থাকতেন উনি তো একটু বড়ই, তো ওইরকম কোনো প্ল্যান ছিল কিনা আগে, যেহেতু বড় ফ্যামিলি ছিল, যেহেতু আগেই বলেছেন। ধন্যবাদ আন্নামা চৌধুরী। আমাদের আসলে ওই ভাই বোন বেশি তো, এবং পিটাপিটি ছিলাম, এজন্য নিজেদের মধ্যে একটা কম্পিটিশন ছিল সবকিছুর মধ্যে। যেমন ঈদের ড্রেসের মধ্যে, ঈদের যে কাপড় যেগুলা, যে ওইটা বেশি সুন্দর হয়েছে, আমারটা কম হয়েছে, তখন তো আর তো ওই যাচাই বাছাই করে কেনার সুযোগ ছিল না। তখন কিছুটা কম্পিটিশন হইতো, কিংবা কেউ কাউকে আবার একটু উস্কানি দিত, তাহলে এই তোরটা তোর চেয়ে এটা তো কালার বেটার, এটা ওইটা অনেক কিছু হইতো, এটা হইতো আর কি। আর আমরা ঈদের আনন্দটা বেশি, বিশেষ করে আমাদের ঈদের দিনের আনন্দ 2 পার্টে ভাগ ছিল। একটা সকালে ঘোরাঘুরি করা, আর বিকালে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে ক্রিকেট ম্যাচের আয়োজন করতাম বিকালে। সবাই মোটামুটি ওইখানে 10-15 বছর থেকে শুরু করে মোটামুটি 40-45 বছরের অনেক প্লেয়ার ছিল। আচ্ছা আচ্ছা। তো যারা খেলাধুলা করতো ওরা নর্মালি কেউ প্রফেশনাল না, ওই সিজনাল আর কি। ঈদের সময় গ্রামের বাড়িতে গেছে, কেউ ঢাকা থেকে আসছে, কেউ সিলেট থেকে আসছে, বিভিন্ন পেশার লোকজন যাইতো, সবাই গিয়ে আমরা 2টা টিমে ভাগ করে ক্রিকেট খেলা হতো। ওই খেলাটাতে খুব মজা হইতো আসলে আমাদের। আচ্ছা, আর কিশোর বেলায় কি মানে কোনো সময় কি ঈদের সালামি দিয়ে কি কোথাও ঘুরতে যাওয়া হয়েছে কিনা, বা ঈদ পিকনিক কিংবা সিনেমা দেখা ওইরকম কোনো স্মৃতি আছে কিনা? এটা টুকটাক হইতো, সিনেমা টিনেমা। তখন তো ঈদের পরে ঈদ তো বাড়িতে করতাম, বাড়ি করার কিছু টাকা পয়সা জমায় এসে তখন সিলেট আসলাম। সে তখন সিনেমা দেখাটা খুব একটা বড় একটা অপরাধ ছিল আর কি। আচ্ছা। বাসা থেকে কোনোভাবে ফুসকিয়ে কোনো একটা উদ্দেশ্য করে আর কি, স্যারের বাসা এটা এটা বলে, অথবা ফ্রেন্ডের বাসা কিছু একটা করে সিনেমা হলে 3 ঘন্টা সময় বার করা অনেক কঠিন ছিল আর কি। তখন ওই ঈদের পরে শুটে কিশোর আসলে বেলার ঈদটা অনেক মিস করেন কিনা? অবশ্যই মিস করি এটা। এটা আসলে অনেক মজার ছিল। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় গেমে। দ্বিতীয় গেমটা খুবই মজার একটা গেম, আমরা আশা করি খুব আনন্দ করবো, উপভোগ করবো। তো যেহেতু ওনারা 4 জনই ব্যাংকার, ওনাদের অঙ্ক নিয়ে প্রচুর খেলা করতে হয়, 1 2 3 মানে 100 পর্যন্ত প্রতিদিনই অনেকবার গুনেন। তো আমরা এখন যে গেমটা খেলবো, আমরা 7টা মানে সব ইয়ে আর কি সংখ্যা আমি বলবো, ওই সংখ্যাগুলা ওনারা রিপিট, আমি যেরকম সোজা বলবো ওনারা রিপিটে বলতে পারবেন। আগের মতো যিনি প্রথমে বলবেন উনি পেয়ে যাবেন 20, তারপরে 15, তারপরে 10 এবং তারপরে 5। মানে উনি সঠিক বলতে হবে প্লাস কম সময় বলতে হবে। যিনি সঠিক বলতে পারবেন না উনি অবশ্যই ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। আর যিনি সঠিক বলতে পারবেন এবং কম সময়ের ভিত্তিতে আমরা রেজাল্টটা ঘোষণা করব। তো এবার আমরা শুরু করব মাঝখান থেকে, সবসময় কোণা থেকে শুরু করি। তো এবার জাবেদানদা চৌধুরীর কাছে চলে যাব। তো আমি একটা সংখ্যা বলতেছি, এরকম 7টা সংখ্যা বলবো, ওনাকে রিপিট আসতে হবে এবং কম সময় আসতে হবে। তো আমরা প্রথমেই শুরু করছি জাবেদানদা চৌধুরী ভাইকে দিয়ে। আমি সংখ্যাগুলো বলবো, আপনি খেয়াল রাখবেন এবং তারপরেই আমি আপনাকে বলতে বলবো। তো সময় আমি শুরু করছি। 27, 33, 81, 95, 42। আপনার সময় শুরু হচ্ছে এখন। 42, 95, 27, সরি পারতেছি না। আচ্ছা, আমি বলেছিলাম 27, 33, 81, 95, 42। উত্তরটা হবে 42, 95, 81, 33, 27। তো দুঃখিত জাবেদানদা চৌধুরী এইটা বলতে পারেন নাই, সরি। আমরা চলে যাচ্ছি এবার খন্দকার আজিমুজ্জামানের কাছে। আমরা দেখব উনি সিরিয়ালি, আমি নাম্বারগুলো বলবো এবং উনি রিভার্সে বলতে পারেন কিনা। তো আমি নাম্বারগুলো বলছি। 21, 82, 05, 49, 37। সময় শুরু হচ্ছে এখন। 37, 05, 21, 37, 42, 05, 21, 31।
দুঃখিত, হয়নি। আমি বলেছিলাম 21 82 05 49 37, সেটা হচ্ছে 37 49 05 82 21, দুঃখিত। তো আমরা চলে যাব এবার কবির আহমেদ ভাইয়ের কাছে, দেখি উনি কি করেন। তো আমি নাম্বারগুলি বলছি, আমি খুবই ধীরে ধীরে বলার চেষ্টা করছি। 53 62 01 92 47, সময় শুরু হচ্ছে এখন। 47 01 62 53। উনি মোটামুটি পেরেছিলেন, শুধু একটা সংখ্যা ভুল হয়েছে। আমি বলেছিলাম 53 62 01 92 47, তো উত্তরটা হবে 47 92 01 62 53। তো আমরা সর্বশেষ চলে যাচ্ছি শামীম আহমেদ চৌধুরীর কাছে, দেখি উনি পারেন কিনা। তো আমি শুরু করছি। 72 38 23 8 89, সময় শুরু হচ্ছে এখন। 89 8 23 38 72। আমরা পেয়ে গেছি আমাদের বিজয়ী। তো আমরা দেখলাম যে উনি খুব অল্প সময় এবং দ্রুত বলে দিয়েছেন, তো কংগ্রেচুলেশন আপনাকে। তো আমাদের এই ইভেন্টে 3 জনই সমান পয়েন্টে আছেন আগের মতো, ওনারা কোনো পয়েন্ট অ্যাড হচ্ছে না, আমাদের পয়েন্ট অ্যাড হচ্ছে শামীম আহমেদ চৌধুরীর, উনি পেয়ে যাচ্ছেন 20 পয়েন্টস। আমরা অনুষ্ঠানের 3 নাম্বার সেগমেন্টে চলে আসছি। তো আমরা এইবারে আসলে জানবো যে আসলে বর্তমান যে ব্যাংকার মানেই হচ্ছে খুবই এক্সস্টেড, খুবই লিমিটেড সময় থাকে তাদের জীবনে। অফিসে যদিও 9টা 10টা 6টা হয়, তাহলে বাসায় আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। তো আমরা যখন ব্যাংকাররা ছুটি পান, তাদের ঈদটা কেমন যায় এবং এখনকার ঈদের আনন্দটা, বর্তমান পরিস্থিতি প্লাস এখনকার ব্যাংকার হওয়ার পরের ঈদ আনন্দটা সম্বন্ধে জানবো। তো এবার আমি চলে যাচ্ছি প্রথমেই খন্দকার আজিমুজ্জামানের কাছে, আমরা জানবো তার ব্যাংকার হওয়ার পরের ঈদের কেমন যাচ্ছে বা কিরকম আনন্দ বা কিরকম লাগে সেটা জানবো। ঈদ বলতে তো আসলে ঈদ আনন্দ কারণ যাতে আমরা যেহেতু চাকরি করি, ঈদের সময় তো বড় বন্ধ পাওয়া যায়, 3 দিন 4 দিন বা 5 দিনের বন্ধ, অনেক সময় 7-8 দিন হয়ে যায়। আমরা যখন বাইরে যাই তো সবার সঙ্গে দেখা হয়, আগে যেটা বলছি এটা হচ্ছে ঈদের সবচেয়ে বড় আনন্দ। কিন্তু আগের সাথে এখনকার তোমরা একটু অনেক পার্থক্য হয়ে যায়, এরকম যে আগে যেমনটা মানে সল্লি ছিল শুধু আনন্দ, কিন্তু এখন আনন্দের সঙ্গে চাকরি করার পারপাসে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা চলে আসে, অর্থনৈতিক ব্যাপার চলে আসে, ডিমান্ড থাকে মানুষের, দায়িত্ব করতে হয়। সবাইকে নিয়ে সুন্দর করে ঈদ করা একটা কঠিন জিনিস। তো আগের মতো ওই যে নিরবিচ্ছিন্ন সুখ বা নিরবিচ্ছিন্ন আনন্দ আসলে চাকরি করে আর ব্যাংকে যদি মডার্নাস লাইফ, তারপর দেখা যায় ওই নিরবিচ্ছিন্ন সুখটা আসলে পাওয়া যায় না। এমনি রিল্যাক্স পাওয়া যায়, রিল্যাক্সেশন আসছে, বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে বা বাড়িতে যাচ্ছি আত্মীয়র সঙ্গে দেখা হচ্ছে। তো আগের মতো ওই যে একদম যে মানে মন খোলা আনন্দ যেটা আসলে করা হয় না। আচ্ছা, আমরা করোনা পরিস্থিতিতে আসলে ঈদের আনন্দটা অনেকটাই ম্লান হয়ে গিয়েছে। ঈদ আনন্দটা আসলে আগের মতো নেই বললেই চলে। তারপরেও আমরা ঈদ করছি, আনন্দ করছি। তো আমরা ওনার কাছে জানতে চাইবো, এই নিয়ে আমরা 3টা ঈদ করোনা পরিস্থিতির মধ্যে কাটালাম, খোলাখুলি ছাড়াই। তো এইবারের এই করোনা পরিস্থিতির ঈদে কেমন যাচ্ছে এটা আমরা জানবো। করোনা পরিস্থিতি মানে হচ্ছে একটা কষ্টের ব্যাপার। আমাদের যেহেতু চলাফেরায় কষ্ট, ব্যাংকিং করতেও কষ্ট, ঘরে আসাও একটা টেনশন থাকা লাগে যে বাইরে থেকে আসছি, গোসল করতে হবে, গরম পানি দিয়ে কাপড় চোপড় ধুয়ে ফেলতে হবে, বাচ্চার কাছে যাওয়া যাবে না। আর সবচেয়ে বড় কষ্ট ঈদের মধ্যে, ঈদ মানে যদি আনন্দ হয়, সুখ হয়, খুশি হয়, কিন্তু আমার এই যে করোনাকালীন সময়ে আমি আমার জীবনে 4টা ঈদ আমার ছাড়া করছি। এই 4টা মধ্যে 3টাই হচ্ছে অলমোস্ট এই করোনাকালীন সময়। আমার বয়স্ক মা বাড়িতে থাকে অনেক দূর, ছেলের থাকে, মা থাকে একদম গ্রামে, এই 300-350 কিলোমিটার দূর আমার বাড়ি, মার সঙ্গে করা হয় না। আমরা চাই যে এই করোনাকালীন সময়ে সবাই সুখে থাকুক, সবাই সুস্থ থাকুক, এই করোনা চলে যাক, মানুষের জীবন সুখ শান্তিতে ভরে উঠুক, আমরা যেন আবার খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতে পারি, করোনার এই কালো হাত ছোঁয়া যেন আমাদেরকে আর স্পর্শ করতে না পারে। আচ্ছা, তারপরও আমরা যেহেতু আপনারা ব্যাংকার, তো এই যে কোভিড পরিস্থিতি যে আপনারা অফিস করলেন বা আপনাদের কতটুকু মানে যেহেতু আপনাদের প্রফেশনালি দায়িত্ব করতে হয়েছে, তো কখনো কি মনে হয়েছে যে না আসলে এই প্রফেশনে আসাটাই ভুল হয়েছে বা ওইরকম, বা আমাদের মানুষের সেবা করতেই হবে, এরকম কি মনে হয়? না, এরকম মনে হয় না। জিনিসটা ঠিক রিভার্স সিচুয়েশন, এরকম যে মনে হয়েছে যে দেশের মানুষের জন্য হয়তো কোনোদিন কোনো কিছু করতে পারি নাই, পারলোচনে যায় না। কিন্তু এই কোভিড পিরিয়ডে আমার যেটা মনে হয়েছে যে ব্যাংকাররা একদম ফ্রন্ট লাইন, যদি আমাদের কোনো স্বীকৃতি নাই তারপরেও ফ্রন্ট লাইন হিসেবে আমরা যতটুকু কষ্ট করছি, কারণ আমাদের এখানে কোনো সেফটি মেজারমেন্ট তেমন আমরা নিতে পারি না, আর আমজনতার সঙ্গে কাজ, সবাই আসে, টাইম ম্যানেজমেন্ট মানতেও চায় না, এটাও ডিফিকাল্ট, কারণ 6 ঘন্টার কাজ 3 ঘন্টায় করা আসলে যায় না।
এই সার্ভিসটা দিতে পারে আমি মনে করি যে আমি নিজে স্যাটিসফাইড, অ্যাটলিস্ট হলেও মানুষের জন্য তো কিছু করতে পারতেছি, যে একটা মানুষ আসছে তাকে সেবা দিতে পারতেছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো এবার চলে যাব আমি জাবেদ এমদাদ চৌধুরীর কাছে। আপনার কাছেও সেম একই প্রশ্ন থাকবে যে করোনা পরিস্থিতিতে ঈদ এবং আগে আমি আপনাকে এটা প্রশ্ন করি যে ব্যাংকার হওয়ার পরে মানে ব্যাংকিং ক্যারিয়ারে আসার পরে যে ঈদ আর আগের ঈদ মানে ওটা একটু জানতে চাইবো। ব্যাংকে এইটার আগের ঈদ তো অনেক ডিফারেন্স। ব্যাংকের ঈদ হইলে তো ছুটি 3 দিনের ছুটি বা 4 দিনের ছুটি, বড়দিন 5 দিনের ছুটি। তাও আবার যদি কোনো সময় দেখা যেত যে হঠাৎ করে মাঝখানে একদিন খুলে দিচ্ছে, তো ঈদের আনন্দ শেষ। অথবা কেউ দূরে যেতে চাইলে তার জন্য বড় বিপজ্জনক হয়ে যেতেও পারতেছে না। আর তো ঈদের দিন তো আনন্দ মানে ঈদ পর্যন্তই। ঈদের দিন যা নামাজ পড়ে আসার পরে খাওয়া দাওয়া, তখন তো আর ওই ঘোরানোর আর তেমন থাকে না। বড় জোর হয়তো বা দেখা গেল শ্বশুর বাড়ি যাওয়া, বাচ্চাদের নানা বাড়ি যাওয়া বা আত্মীয় স্বজন বন্ধু বাড়ি, এই একদিন, তারপর দিন থেকে দেখা যায় অফিস খোলা। এই এখন ঈদ মানে হয়ে গেছে আসলে আপনাদের জন্য রেস্ট নেওয়া, এক প্রকারের রেস্টের মতো। ওইটাই এক ধরনের মানে আমরা ছুটি পাইলেই মনে করি অন্তত একটা দিন আমরা রেস্ট পাইছি। আচ্ছা আচ্ছা। তো কোভিড পরিস্থিতিতে ঈদের 3টা ঈদ যে কাটালেন ওইটার কোনো মানে আমরা অভিজ্ঞতা জানতে চাইবো। ঈদটা তো ঈদের ডেফিনেশন হচ্ছে মানে খোলা জায়গায় নামাজ পড়া। এই কত বছর আমরা খোলা জায়গায় তো কোনো নামাজই পড়তে পারলাম না। মসজিদের ভিতরে একজন আরেকজন থেকে 3 ফুট দূর, তারপরে না হাত মিলানো, না কোলাকুলি। এই ঈদের একটা আনন্দ হচ্ছে কোলাকুলি। এই কোলাকুলিটাই মানে নাই। কেউ কারোর সাথে দূর থেকে আসসালামু আলাইকুম ভাই দোয়া করে নিয়ে এতটুকু পর্যন্তই। আর ঈদ তো আমরা এইরকমই ঈদ কাটছে আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো তারপরে আমি আবার চলে যাব শামীম ভাইয়ের কাছে। আপনার কাছে জানতে চাইবো যে আপনিও একজন ব্যাংকার, তারপরেও মানে ব্যাংকার হওয়ার পরে আপনাদের যে ঈদের কেমন যায় আর কি ঈদের সময়টা? ধন্যবাদ আন্নামা চৌধুরী। কোভিডের সময়টা আসলে অনেকটাই রেস্ট্রিক্টেড, আর আমাদের এখন ব্যাংকিং সময়টা যেহেতু সীমিত, এজন্য ওই ঈদের আগের দিন খুব প্রেশার নিয়ে কাজ করতে হয়। অনেক মানুষ সার্ভিসে আসে, সবাইকে ঠিক মতো খুশি মতো বিদায় করে দিয়ে তারপরে, আর আমরা তো নর্মালি আমি যেটা করি গ্রামের বাড়িতে ঈদ করি, তখন রাত্রে আমরা গ্রামের বাড়ি চলে যাই সবাই মিলে, সবাই একসাথে গিয়ে মানে আগের মতো অনেকটা আনন্দ হয়। আগের মতো হয়, কিন্তু একটু ওই যে স্পেস, আমরা ঈদগাহে নামাজটা পড়তে পারি না, এটা আসলে খুব মিস করি আসলে। এখন যদিও মসজিদে নামাজ পড়া হয়, দূরত্ব বজায় রাখতে হয়, এটা পরিস্থিতি শিকার, কিছু করার নাই, কোলাকুলি করতে পারেন না, কোলাকুলি করতে পারি না, সব মিলাই একটা আসলে এটা ওয়ার্ড সিচুয়েশন আসলে। আচ্ছা, আর প্রফেশনালি যে কোভিডের মধ্যেও যে আপনারা ব্যাংকে গিয়েছেন, মানুষকে সেবা দিয়েছেন, সেই সম্বন্ধে একটু জানবো। এটা তো আসলে পরিস্থিতি শিকার, কিছু করার নাই, কাউকে না কাউকে করতেই হবে। এটা ব্যাংক হইলো এটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এখন এটা যদি মনে করে যে আমি এটা বন্ধ রেখে দেবো, তাহলে তো পুরো দেশই বন্ধ হয়ে যাবে। এটা কোনোভাবেই বন্ধ করা যাবে না। আচ্ছা, তো এটা সবসময় অবশ্যই খোলা রাখতে এখনকার হবে। যে আপনাদের যে বাচ্চারা, তারা তো যে ঈদের সময় হচ্ছে তারা তাদের মতো করে মানে আনন্দ বলতে সবাই মিলে টেপ দেখা, টিভি দেখা, এই বিষয়ের মধ্যে চলে যায়। তখন তাদেরকে দেখে আপনার কি মনে হয় যে মানে এই যে জেনারেশন, এটার ঈদের আনন্দটা কি ঠিক ছিল বা মানে কিরকম হয়ে যাচ্ছে, এটা কি মনে হয়? এটা আসলে বিশেষ করে আমি আমার ফ্যামিলির কথা বলি। আমার ফ্যামিলিতে আসলে আমাদের তো বাচ্চা কাচ্চা বেশি, ভাতিজা সব মিলে 15 জন। আমাদের ওই টেপ দেখার কালচার নাই আর কি। ঈদের সময় আমরা যেরকম আনন্দ করছি, বাচ্চারাও ওইরকম করে, দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, দৌড়ায়, পুকুরে লাফ ঝাঁপ দেয়, এ বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, সবকিছু করে বেড়ায়। আর আমি মনে করি এখন যারা টেপ দেখে কিংবা মোবাইল টোবাইল এগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে, আসলে বাচ্চাদেরও করার কিছু নাই, কারণ স্কুল তো বন্ধ এখন, ওরা যাবে কোথায়? আসলে খেলার মাঠ নাই, পর্যাপ্ত কিছু নাই। তারপরে গার্জিয়ানদের একটু সচেতন হওয়া উচিত এটা ব্যাপারে। দেন অসুবিধা না, বাট লিমিটেড। বিকল্প আরো অন্যান্য খেলাধুলারও ব্যবস্থা রাখেন, নিজে খেলেন, দরকার বাচ্চাদের সাথে লুডো, দাবা, অন্য গেমগুলো খেলেন, শুধু মোবাইলের মধ্যে রেস্ট্রিক্টেড না রাখাই ভালো। আপনার কাছে জানতে চাইবো যে একই প্রশ্ন, আসলে ব্যাংকার মানেই হচ্ছে খুবই এক্সস্টেড লাইফ। তখন ঈদের সময় আসলে, এখন ঈদের সময় আগে ঈদের সময় আসলে মনে হয়তো আনন্দ করব, কৈশোরে মনে হয়েছে যে একটু ঘোরাঘুরি করব, বা আপনাদের যৌবনে মনে হয়েছে যে আপনারা ছুটি পাইছেন, একটু কোথাও দূরে কোথাও ঘুরতে যাব। এখন কি মনে হয় ঈদ আসলে? এখন আসলে ব্যাংকার হিসাবে ঈদ যেটা বলছেন, ঈদটা আসলে সেভাবে করা হয় না। সেখানে হয়তো আমি
বাবা হিসেবে কিংবা কারো চাচা হিসেবে কিংবা কারো সন্তান হিসেবে ঈদটা সেখানে উপভোগ করি। তো মূলত ওই দিন তো আমরা ছুটিতেই থাকি। এই দিনটা আসলে আমরা আগে প্রফেশন কি ছিল সেটা বিষয় না, মূল কথা হচ্ছে আমি দীর্ঘদিন পরে বাড়িতে গেছি কিংবা 2 মাস 3 মাস পরে বাড়িতে গেছি, যারা বন্ধু বান্ধব আছে তারপরে আত্মীয় স্বজন যারা আছে সবাই আসবে, সো সবার সাথে মিলেমিশে ঈদ করবো, এটাই তখন একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। আচ্ছা, আর ওই কোভিড পরিস্থিতি যে অফিস করলেন বা ওই রকম মানে কোনো সময় কি ভয় লেগেছে কিনা যে এই পরিস্থিতিতে অফিস করা, যেহেতু আপনি যেহেতু শহরে থাকেন, শহর থেকে একটু দূরে অফিসে যাতায়াতটা অনেক কষ্টের, তো সেই সম্বন্ধে একটু জানবো। আসলে পরিস্থিতিটা তো ভয়াবহই, কোভিড পরিস্থিতিটা, যেখানে যেহেতু সামাজিক দূরত্বর ব্যাপারে যেটা আছে এটা একটা ইস্যু, তারপরে পরিবহন একটা ইস্যু এখানে। তো আমরা যে পরিবেশে কাজ করি সেখানে সামাজিক দূরত্বটা মানা আসলে বেশ কঠিন হয়ে পড়ে আমাদের জন্য, কারণ কাস্টমাররা যেহেতু আমাদের কাছ থেকে সার্ভিস নেয় এবং অত্যন্ত আন্তরিকভাবে আমরা সার্ভিস দিয়ে থাকি তাদেরকে, এই হিসেবে তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছে চলে যায় এবং অনেককে দেখা গেছে সেটা আমরা না করতে পারি না, কারণ আমরা যে প্রফেশনটায় কাজ করি আমরা কাস্টমার নিয়েই, মানুষ নিয়ে আমাদের কাজ, হিসেবে আসলে মানুষের কাছ থেকে দূরে থাকা আমাদের পক্ষে সম্ভব হয় না। আর দূরত্ব যেটা, এটা একটু কষ্টকর জার্নি করা হলেও কিন্তু আমার খুব বেশি সমস্যা হয় না, কিন্তু অন্যান্য যারা আছে কলিগ তাদের কিছু প্রবলেম হয়েছে, কারণ আমাদের হচ্ছে নিজেদের একটা গাড়ি আছে শাখার, হিসেবে আমরা এই গাড়িটা ইউজ করেছি এই সময়ে কোভিড পরিস্থিতিতে। এখনো মানে যে সময়টা খোলা ছিল রিসেন্টলি, এই সময়টা আমরা মূলত গাড়িটা ইউজ করছিলাম, শহরে আমরা গাড়িটা পার্কিং করি, এই জন্য আমাদের জার্নিতে সমস্যা হয় নাই। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকেও। তো আমরা চলে আসছি একদম শেষ পর্যায়ে, আমরা এখন আমাদের 3 নাম্বার গেমে চলে যাব। ব্যাংকাররা সব কিছুতেই তাদের ভারসাম্য বজায় রাখেন, যেমন তাদের কাস্টমারের সাথে ডিল করেন, যাকে লোন দিতে পারবেন না তাকেও খুব সুন্দর করে বুঝিয়ে তাদের কাস্টমার করে রাখেন। তো তাদের কাজই হচ্ছে ভারসাম্য রাখা। তো সেই ক্ষেত্রে আমরা এখন যে গেমটা খেলবো আমরা সেটা হচ্ছে ভারসাম্য রাখা। আমরা চলে যাচ্ছি আমাদের শেষ ইভেন্টে। তো আমাদের এবার ইভেন্ট হচ্ছে যে একটা গ্লাসের উপরে আরেকটা গ্লাস, মানে উল্টা করে একটা থাকবে, একটা সোজা করে থাকবে, আবার উল্টা করে থাকবে, এরকম করে 10টা গ্লাস ভারসাম্য রাখতে হবে 30 সেকেন্ডের মধ্যে। যিনি সব কিছু সুন্দর মতো শেষ করতে পারবেন কম সময়, উনি পেয়ে যাবেন 20 পয়েন্ট। তো আমরা শুরু করছি প্রথমেই শামীম আহমেদ চৌধুরীকে দিয়ে, কারণ উনি সবার চেয়ে এগিয়ে আছেন 34 পয়েন্টে। তো সময় শুরু হচ্ছে এখন। আমরা দেখছি খুব সুন্দর করে এগিয়ে যাচ্ছেন শামীম আহমেদ চৌধুরী। আর 2 সেকেন্ড সময় আছে, দুঃখিত, 30 সেকেন্ড হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি উনি খুব সুন্দর করে 30 সেকেন্ডে 8টা গ্লাস সুন্দর করে দাঁড়া করাইতে পারছেন। তো আমরা দেখি এখন জাভেদ আহমেদ চৌধুরী কয়টা গ্লাস করতে পারেন। তো আপনার সময় শুরু হচ্ছে এখন। ছটা গ্লাস সুন্দর করে ভারসাম্য করে দাঁড় করাইতে পেরেছেন। এখন আমরা দেখব খন্দকার আজিমুজ্জামান কত কম সময়ে এই সবগুলি গ্লাস দাঁড় করাইতে পারেন। সময় শুরু হচ্ছে এখন। দেখি সময় দেখি। পড়ে যাবে। আপনার সময় শেষ হয়ে গেছে এখন। উনি 7টা গ্লাস শেষ সুন্দর মতো দাঁড় করাইতে পেরেছেন 30 সেকেন্ডের মধ্যে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের কবির আহমেদ ভাইয়ের কাছে, দেখি উনি কত কম সময়ে গ্লাসগুলি সুন্দর মতো রাখতে পারেন। সময় শুরু হচ্ছে এখন। ফার্স্ট
ব্যালেন্স আনেন বেগুন ফুদিন সুন্দর আর হাফতানা মাঝখানে আমার তার হাফানি শেড মাঝখানে আর খাওয়া নাই আপনার সময় শেষ হচ্ছে এখন। একদম 7টা উনিও সর্বশেষ 7টাতেই 7টা গ্লাস সুন্দর মতো রাখতে পেরেছেন। তো আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন রেজাল্ট ঘোষণা করব ইভেন্টের। আমাদের 3টা ইভেন্ট মিলে প্রথম হয়েছেন, আচ্ছা আমি এক এক করে পয়েন্ট বলি। কবির আহমেদের আগে ছিল 20, উনি 7টা সুন্দর করে রেখে উনিও পেয়েছেন 20, তো উনি হচ্ছে 20, উনি হচ্ছে 40। তারপর খন্দকার আজিমুজ্জামানও সেম, আগের পয়েন্ট ছিল 20, বর্তমান পয়েন্ট 20, উনি হচ্ছেন 40। জাবেদ আমদাদ চৌধুরীর আগে ছিল 20, এখন হচ্ছে 15, মোট হচ্ছে 35। এবং আমাদের শামীম আহমেদ চৌধুরী আগে ছিল 34, এখন হচ্ছে 20, উনি পেয়েছেন 54। তো আমাদের আজকের উইনার ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজার শামীম আহমেদ চৌধুরী। তো আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও সবাইকে ঈদ মুবারক, ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ব্যাংকার মানেই অনেক ব্যস্ত লাইফ, এই ব্যস্ত লাইফে আমাদের বাংলা বিহুতে আপনাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি এখন আমাদের বাংলা বিহুর পক্ষ থেকে সামান্য প্রীতি উপহার আপনাদের কাছে তুলে দিব এবং যিনি প্রথম হয়েছেন তাকেই প্রথম পুরস্কার দিব। আর সবার জন্যই সব সময়ের জন্য অনেক মূল্যবান একটা উপহার, সেটা হচ্ছে বই। আমরা সবাইকে বই উপহার দিচ্ছি। তো আমরা আমাদের উপহারগুলি আমাদের পার্টিসিপেন্টদের হাতে পৌঁছে দিয়েছি। তো সবাইকে আসলে অনেক অনেক ধন্যবাদ এই ব্যস্ত সময় আমাদেরকে সময় দেওয়ার জন্য। 4 জন ব্যাংকার ভাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আপনাদের সাথে এতক্ষণ সঞ্চালনায় ছিলাম আমি আন্নামা চৌধুরী। সবাইকে ঈদ মুবারক এবং ঈদ উল ফিতরের অনাবিল শুভেচ্ছা। ঈদ মুবারক।